এখানে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়। জীবিকার তাগিদে মাছ ধরতে নেমে জীবন বিপন্ন হওয়ার অনেক গল্প মিশে আছে এই নদীর জলে। আমরা মনে করেন এখানের থেকে যদি ট্রলার যদি ওখানে যদি মাছ মারার জন্য যদি যাই, ওখানে এই মিয়ানমার মধ্যে মগবাগি আছে না, মগবাগিরা এরকম ট্রলার চলে যাচ্ছে, তো স্টিপ বলে আসিয়া আমরা ট্রলারগুলো নিয়ে যাই। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের শেষ জনপদ শাহপরীর দ্বীপের জেলেপল্লীতে বিরাজ করছে অপহরণ আতঙ্ক। তারা হর হামেশাই এই নদী থেকে জেলেদের উঠিয়ে নিয়ে যাচ্ছে, বহু পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়াচ্ছে তারা। আজ জামাইয়ে মাছ মারতে গিয়ে সাগরম মাঝে আর কানা নিয়ে লামি হতে ধরে নিয়ে বলে হয় পুণ্যি 4-5 মাসের ওই সরকার বাজে কলে না ওনারা ফোন দিয়ে আর মারি চুলি কেনা ফিরে মানে তারা স্বামী বাবা আর পর্যন্ত কেউ নাই যে বাজে কলে না আসে আর শুরু করে দিই। তুলে নিয়ে গেছে তো অনেক মানে ধরে নিয়ে গেছে মায়ে মায়ে মগে, এটা তো সুরের মাথান বিজলি মাথান আসবে আবার সুর করে আবার নিয়ে যাবে। তাকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে গিয়ে কয়দিন রাখছিল? 8 দিন লাগছিল। 8 দিন আটকে রাখছিল 60 জন মানুষ। 60 জন আমরা 60 জন, তাদেরকে 40 লাখ টাকা দিয়ে খুলে আনতে হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র বাহিনী আরাকান আর্মির রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে এই সীমান্তে। মুক্তিপণের বিনিময়ে দফায় দফায় বেশ কিছু জেলে ছাড়া পেলেও এখনো ফিরতে পারেননি কয়েকজন। এক বাড়িতে 4 জন লোক ছিল, 4 জনের মধ্যে 3 জন ওখানে ধরা পড়ছে, আরো মনে করেন সব ওখানে এখন খাইতে পারতেছে না, লইতে পারতেছে না। 3-4 মাসে এখনো খোঁজ খবর নাই। সেদিন না কাগর খবর শুনি যে মনটো আছে হয়ে মগবাগি তথা আরাকান আর্মির হাত থেকে রক্ষা পায়নি খোদ মিয়ানমারের জেলেরাও। আমরা যেরকম নাকি জাল বসাইতাম, ওরাই এপারে জাল বসাইতো, কিছু মারি ফেলছে, কিছু কাটি ফেলছে, কিছু ফালাই বাংলাদেশে চলে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। শাহপরীর দ্বীপের নিত্যদিনের কর্মচাঞ্চল্য আর প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানকার সাগর, নদী আর দূর পাহাড়ের মায়াবী দৃশ্য দেখিয়েছি আমি আগের পর্বে। চলে এসেছি আবার এই যে শাহপরীর দ্বীপের এই প্রান্তে। আমাদের ড্রাইভার রমজান ভাই, এখন কই যাব? এখন শাহপুর দ্বীপ জালিয়াপাড়া যাব। জালিয়াপাড়ায় যাবে, মানে জেলে পল্লীতে যাই। এটা খুবই আকর্ষণীয় আমার জন্য, জেলে পল্লী ঘুরে দেখা। ওই যে জেলেপল্লী এবং ওর ওই পারে হচ্ছে নাপ নদী, নাপ নদীর ওপারে মিয়ানমার, ওপারে মিয়ানমারের মুংডু, অশান্ত জনপদ, অরাজকতার স্বর্গরাজ্য মিয়ানমার, রাখাইন। জেলেপল্লীতে চলে এসেছি শাহপরীর দ্বীপের। খুব সুন্দর নান্দনিক সৌন্দর্যের একটি দ্বীপ, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ শাহপরী। এই শাহপরীর মানুষের প্রধান পেশা মাছ ধরা, এরপরে লবণ সহ অন্যান্য ব্যবসা বাণিজ্য তারা করেন। যেহেতু তাদের এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা, তাই এখানকার যে জেলে পল্লী সেটা আমি ঘুরে দেখতে চাইবো অবশ্যই। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই শাহপরীর দ্বীপের সাধারণ জনপদ, আর এই যে বাঁধের এপাশে নাপ নদীর সাথে যে বাঁধের এই ধার দিয়ে গড়ে উঠেছে জেলেপল্লী। অনেক বড় একটি পল্লী এটি, একটু ঘুরে দেখতে চাই এই জেলেপল্লীটি। আর ওপাশে এই ফাঁকে কিন্তু মিয়ানমারের সেই জনপদ দেখব, কালো কালো পাহাড় দেখা যাচ্ছে, নাফ নদী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আসসালাম। কি জাল বানাচ্ছেন নাকি?
এটা জেলে পল্লী, আর জেলেরা যেটাকে কেন্দ্র করেই তাদের জীবিকা চালিয়ে যান সেটা হচ্ছে জাল। জাল যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা ভালো মাছও ধরতে পারবেন না। সমুদ্রে ধরেন তারা মাছ, নাফ নদীতে মাছ ধরেন। আর এই নেট দেখুন, এই জালটা এত মজবুত, এত মোটা। আমাদের ওদিকে জাল কিন্তু এত মোটা সুতা দিয়ে বোনানো হয় না, এদিকে বড় বড় মাছ পাওয়া যায়, এই জন্য মজবুত জাল দরকার হয়, তাই তো? আপনি কি মাছ ধরেন নাকি শুধু জালই তৈরি করেন? আমি জালে তৈরি করছি। জাল তৈরি করে বিক্রি করেন? জানা ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা জাল তৈরি করি, জাল করে বিক্রি করি না, জাল বানাই। এই একটা জাল তৈরি করতে কতদিন লাগে আপনার? একটা জাল তৈরি করতে সম্ভবত 2 মাস লাগে। জাল হ্যাঁ? আপনার জাল আমাকে বানা দিয়েছেন। ও কত নেন একটা জাল বানাই নিতে? একটা ধরো 20,000 বলে 15,000 লোক। 15,000 টাকা। জেলেপল্লীর বশির আহমদ, তিনি দীর্ঘদিন ধরে জাল বোনান, নিজের জন্য না, তিনি জেলেদের জন্য জাল তৈরি করে দেন। এরকম একটি জাল তৈরি করে দিলে তাকে দেওয়া হয় 15,000 টাকা। 15,000 টাকা। 15,000 টাকা দিয়ে জাল বানিয়ে দেন, এটাই তার পেশা। সাথে সাথে যেহেতু তিনি সারাদিন বসে জাল বুনন করেন, সে কারণে তিনি একটা দোকান দিয়ে রেখেছেন, এটা সেটা বিক্রি করছেন, এই আর কি। জাল বোনানো শিখছেন কার কাছে? জি, কার কাছে বোনানো শিখছেন জাল? জাল আনছি ওই যে ওস্তাদ আছে, ওস্তাদ শিখেছি। ওস্তাদ শিখেছি। আপনার বাবাও জাল বোনাইতো নাকি? না, আমার বাবা কি করতো? আমার বাবা যা আছে যে ওই অন্য শাসা খামিত। বসতির মাঝখান দিয়ে যদি হেঁটে যায় তাহলে সেই নাফ নদী দেখুন, কত জেলে নৌকা, এই যে নাফ নদী, এবং এই নদীর ওপারেই হচ্ছে মিয়ানমার। বন্ধুরা, ওপার থেকে যখন রোহিঙ্গারা এদিকে আসতে শুরু করে, রাখাইনে যখন জ্বালাও পোড়াও শুরু হয়ে গেল কয়েক বছর আগে, তখন কিন্তু এই এলাকাগুলোতেই রোহিঙ্গাদের ঢল নেমেছিল। ওপারের ওই নদী থেকে এপারে বহু মানুষ চলে এসেছিল সেই সময়ে। এখনও ওপারে নির্যাতন চলে। শুধু ওপারের মানুষের উপরে নির্যাতন চলে তাই নয়, এদিক থেকে যে জেলেরা মাছ ধরতে যান, ওই যে দেখতে পাচ্ছেন মিয়ানমার, তাদের সীমানায় গেলে বা অনেক সময় শোনা যায় বাংলাদেশি সীমানার মধ্যে আছে, তারপরও ওদিক থেকে এসে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে আটকে রাখা হয়, মুক্তিপণ আদায় করা হয়, মারধর করা হয়, তাদের মাছ লুট করে নেওয়া হয়। এমনও ঘটনা রয়েছে এখান থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়নি, এইরকম খবরও কিন্তু পাওয়া যায়। খুবই দুঃখজনক। আমি যেই সময়ে এই শাহপরীর দ্বীপে অবস্থান করছি, সেই সময়ে বিগত বেশ কিছুদিন ধরে এখানে ব্যাপক অপতৎপরতা চালাচ্ছে মিয়ানমারের উপাসের সশস্ত্র বাহিনীগুলো। তারা হর হামেশাই এই নদী থেকে জেলেদের উঠিয়ে নিয়ে যাচ্ছে, বহু পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়াচ্ছে তারা। এইদিকে ভয় লাগে যে ইদানিং নাকি ধরে নিয়ে যাচ্ছে লোকজনকে ওপার থেকে এসে। বর্মা থেকে এসে লোকজন লোরে লিজে গেছে, কেসু লেজে গেছে, কেসু লেজে নেই। এটা ভয় লাগে কাজ করতে? কাজ করতে বল লাগে। কি করে তারা এসে? আপনি কখনো দেখছেন তাদেরকে? তারা দেখে টলালো এসে বললো লামিয়ে নৌকা ধরে লিজে, নৌকা লোরে লিজে সবাই জলত দে, হদুম মারে মৃত্যু করি বলে হদুম জলত দে, মেরে ফেলা পর্যন্ত মারি বলে। এখান থেকে নিয়ে গেছে, ফিরে আসেনি, এরকম ঘটনা আছে? ফিরে হদুন আসছে, লোক আসছে, আর হদুন আসে নাই। কয়েকজন আসছে, কয়েকজন আসে আসে নাই। তাদের পরিবারের কি অবস্থা? পরিবার দুঃখর কষ্ট বেশি কষ্ট তিনি। আপনি আপনার নৌকায় কখনো হয়েছে এরকম ঘটনা ওদের দ্বারা? নৌকা ঘটনা বিষয় হয়েছে এখান থেকে। কিন্তু আপনি দেখেছেন কখনো যে আপনি নৌকা করতেছেন, আপনার নৌকায় তারা আসছে কখনো ওই পাশ থেকে অস্ত্র নিয়ে? অস্ত্র নিয়ে আসছে, আইতাছে 10 জন থাকে, 7 জন থাকে। আপনি দেখছেন চোখে? চোখে দেখছি। কি বলছে আপনাদেরকে এসে? সাইগরে জাল বোয়া যাব না, সাইগরে তো উড়ে যায়। সাইগরে তো জাল বোয়া যাব না, সাইগরে তো টলালো উড়ে আর মাছ ধরা যাবে না, উঠে যাও। উড়ে যাও। আর অনেক সময় তো মাছও নিয়ে যায় ওরা নাকি? মাছও নিয়ে যায় তারা সবাই। বন্ধুরা, এই শাহপরীর দ্বীপের একজন জেলে মৎস্যজীবী যার নাম মোহাম্মদ শাকির, তিনি যেটি জানালেন সেই গল্প কিন্তু আমাদের অজানা নয়। আমি নিজেও জেনে এসেছি যে এখানে তাদের উপর কতটা নির্যাতন চলে বা কতটা ভয় নিয়ে, আতঙ্ক নিয়ে এই নাফ নদীতে তাদের মাছ ধরতে হয়।
এমন কি হয় যে আপনারা বাংলাদেশের সীমানায় আছেন তারপরেও তারা এসে আপনাদের সাথে চার্জ করতেছে? কাজ করতে এটা টলালো যাইব বাংলা হাতে তো যাইতে রে ইয়া তো সুগুরে হাসা তো যাই হাসা তো যাই পারে না। আসলে হচ্ছে ভাষা এমন একটা জিনিস যে এক্সপ্রেশন বোঝা যায়, কিভাবে তার অভিব্যক্তি বোঝা যায়, কিন্তু সবসময় ভাষাটা বোঝা যায় না। আমরা একই দেশের মানুষ, কিন্তু আপনার 80% শব্দ আমি মিস করছি যে আসলে তিনি কি বলছেন। এটাই ভাষার সৌন্দর্য, এটাই ভাষার সৌন্দর্য। দেখুন কত মানুষ একসাথে এখানে শ্রম দিচ্ছেন। নিলয়ও চলে গেছে ঠেলতে। আসলে এটা মেরামত করার পরে এখানেই রেখে দেওয়া হবে। হয়তো তলায় কোনো সমস্যা আছে বা সমস্যা সারানো হয়েছে, সেটি দেখছেন তারা, দেখে বা ঠিক করে এখানেই রেখে দেবেন। যখন আবার জোয়ার আসবে ঠিক সেই সময় ভাসানো হবে। আসলে শুরুতে আমি ভেবেছিলাম রিপেয়ার হয়ে গেছে, তা নয়। এটা আসলে তলায় কোনো সমস্যা হয়েছে, এটা রিপেয়ারিং করার জন্যই এভাবে সবাই মিলে তুলছে। নিলয়, কেমন লাগছে না আপনাদের ধারে এসেছো? কত নদী তো ঘুরলাম, কিন্তু নাপ নদী একটু বিশেষ, কারণে এটা সীমান্ত নির্ধারণকারী একটা নদী। নদীর এক পাশে বাংলাদেশ, এক পাশে মিয়ানমার, আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মনে হয় কত অজানা। এবং মিয়ানমার সম্পর্কে আসলে আমরা আমাদের জানার আগ্রহটা অনেক বেশি, কারণ খুব বেশি আমরা জানি না। কিন্তু দেশটা ঐতিহাসিকভাবে বা প্রাকৃতিকভাবে অনেক সমৃদ্ধ, কিন্তু আমাদের অনেকটাই অজানা। সো এই নদীর জাস্ট বেশি বড় না, নদী হয়তো বা 1-1.5-2 কিলোমিটার হবে। নদী পার হলেই সেই রহস্যভূমি। এই, তোমার নাম কি? না, আয়াতুল্লাহ। এটা কি তোমাদের নৌকা? এটা হ্যাঁ, কি অবস্থা? আজকে মাছ ধরতে যান নাই কেন? কিছু কিছু গেছে, আমরা এখানে বসে থাকছি, ওরা আসবে। ওরা আসলে তারপর আপনি বাজাবেন। এই যে জেলেপাড়া এসে দেখা হয়ে গেল মোহাম্মদ শফি ভাই, তাই তো? শফি ভাই, আজকে তাহলে মাছ ধরতে কখন যাবেন? আবার রাতে বেলা যাবো। রাতে যাবেন? ওই একই নৌকা নিয়ে অন্য দল মাছ ধরতেছে এখন। এই যে এগুলো কি কি মাছ শুকাইতে দেওয়া হয়েছে? এটা ফাইসা মাছ, ওটা শুটকি মাছ। একটু দেখাবেন কি কি মাছ? মাছের নাম কি এটা? এটা ফাইসা। হাইসা? হ্যাঁ, নাম শুনছি অনেক। এই মজা না? অনেক মজা। এটা সুক, এটা সময় আমার ছুরি মাছ। এটা ছুরি মাছ? হ্যাঁ, ছুরি মাছও দেখছি, খুব চমৎকার। আর এগুলো কি? এগুলো শুটকি মাছ। কি দেখান একটু। এটা চিংড়ি মাছ তো দেখছি। এটা চিংড়ি মাছ। চিংড়ি, এটাতে কি কি করা হবে? এটা দিয়ে গুড়ি বানাবে। গুড়ি? নাপ্পি বানাই কোনটা দিয়ে? নাপ্পি দিয়ে, ওই দিয়ে। চলেন দেখি। এখানে নাকি নাপ্পি তৈরি করা হচ্ছে। নাপ্পি বিশেষ মাছ দিয়ে তৈরি বিশেষ এক ধরনের খাবার, যেটা হয় দিয়ে মাথা বল। প্রক্রিয়াটাই অন্যরকম। এই যে এটা নাপ্পি বানাবে। ও, বানাবে? এখনো বানানো হয়নি? না, এখন এটা বানাছে, আর 3 দিন লাগবে। এটা ফাঁসা দিবে আগে। এটাও পৌঁছাইতে হবে? এটা ফাঁসা না দিলে ওই যে কাদার মতো করে একবারে? এটা মুড়বে। এটা পায়ে দিয়ে ঘুরতে হবে। পায়ে দিয়ে ঘুরতে হবে? না হইলে তো এটা হবে না। এটা খুব মজা নাকি? এটা তো আমরা খাই না। কারা খায়? এটা তো সাম্মাই খায়। চিটাঙ্গের লোক? চিটাঙ্গের লোক, সাম্মা মুনুঙ্গা খায়। এটা আপনারা খান না কেন? এটা তো আমরা তৈরি করে, এটা তো বাস গন্ধ, এটা কিনে খাবেন। না, মানে এটা মানে এখানে হয়ে যাওয়ার পরে সেটা খান? না, এটা খাবো না আমরা। এটা তো লোক ফুক মারা ফসা গেলে গলে যাবে, তারপরে এটা, তারপরে সাম্মা মুনুঙ্গা খাবে। এটা আপনারা খাবেন না? না, আমরা কিনে খাবো। এটা এই যে শুনতেছি এখান থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে মিয়ানমারের লোকজন, মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে এসে নৌকা ধরে নিয়ে চলে যায়। এটা তো মায়ে মায়ে এটা সন্ত্রাসী বলতেছে। এটা তো এটা তো বল করে লয়ে যাচ্ছে। এখানে একটা জালো বাজে দেয় না, ওই যে বাংলাদেশের লোকটি, আমরা তো এখানে খাইতে তো অনেক কষ্ট হয়ে গেছে। ভয় লাগে গেলে? ভয় লাগে। এখানে দড়ি ওরা লয় যায়, এরা গুনারি লয়, মানে গুলি করে নালি আনে খাইতে তো অনেক কষ্ট হয়ে যায়। আগে 500-300 করে আমরা ইনকাম করতাম ঘন্টায়, এখন 3 বারে 300 টাকায় পায় নাই। এখন জালো মারতে দেয় নাই। অনেক মানুষ এখানে 80-30 পয়সা থাকছে বেশি। অনেককে তুলে নিয়ে গেছে নাকি? তুলে নিয়ে গেছে তো, অনেক মানুষ ধরে নিয়ে গেছে মায়ে মায়ে মগে। এটা তো সুরের মতন, বিজলি মতন আসবে, আবার সুর করে আবার নিয়ে যাবে, বর্ডার করে ধরে নিয়ে যাবে। দেখা যায় ওদেরকে এদিক দিয়ে? এটাকে এখানে আসবে, আর খাসরা হইলে মাত্র ওই যে নদীর মাঝখানে আসবে, স্টুবুর নিয়ে এসে দেখবে দিয়ে লপ ফেলে তো টানিয়ে নিয়ে যাবে, নিজের টাকা গুনা নেবে। যখন নিয়ে যায় তখন কি আমাদের এই বিজেপি বা বিডিআর
সীমান্তরক্ষী বাংলাদেশের যারা, তারা দেখতে পায় না? দেখতে পাই না, এটা তো ওরা মানে দেখেন ওরা যে সেটমারিংয়ের এখানে আসলে ওটা আমাদের বাংলাদেশিটা এখানে দেখলে ওই যে এখানে থাকবে, দূরে আসে। দূরে নিয়ে যাবে। হ্যাঁ, কখনো আপনি আপনি সামনাসামনি দেখেছেন তাদেরকে? আমাদেরকে গত বছরে 3 বছর আগে নিয়ে গেছে না। তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, নিয়ে যে কি করে? নিয়ে যাই আর নাপিতে ভাত খাওয়াইছে। ও, এই নাপ্পি খান না আপনারা? এই নাপ্পি খাওয়াইছে? না, এই যে আমরা তো দেখি না তো ওরা মগে কিভাবে খাইতে হবে। আপনি তো ওর সাথে থাকলে নাপিতে বাদ দিবেন না, আপনি ফেটা তো কিছু মানবে না। এই যে দেখুন নাপ্পি, উনি নাপ্পি খায় না, কিন্তু মিয়ানমার বাহিনী ধরে নিয়ে গিয়ে, সশস্ত্র বাহিনী আমরা ধরে নিয়ে গিয়ে 60 জন পর্যন্ত গেছি। 60 জন? 60 জন পর্যন্ত এখান থেকে নৌকায় যখন আপনাদের ধরলো, ধরার পরে কি করে? ধরা পরে এখানে খালা, এখানে একটা খাল আছে, খাল? হ্যাঁ ওই যে এখানে একটা এখানে একটা বাড়ি দেখেন না, হ্যাঁ ওইখানে ট্রেনের বাড়ি একটু দেখেছ না, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে একটা খাল আছে, বড় খাল। হ্যাঁ, খাল ওই দিয়ে খাল দেখেন ঢুকা ফেলবে, ঢুকে পড়ে ভিতরে? ঢুকাই এর মানে এখানে সবগুলার মানে গাঁথের মধ্যে রাখে কিরকম জায়গায় রাখে, একটা বাসা মধ্যে ঢুকাই যাবে। কি ইটের বাসা? ইটার বাসা না, এটা তো মানে বিল্ডিং এর মতো সিস্টেম এটা। আচ্ছা, মানে তারা থাকে না, আমাদের সরকারের যেরকম করে বাসা থাকে ওই বাসার মতন থাকে। নিয়ে মারে কি? না, মারে না। কি করে? টাকা গুনা দিলে না দিলে মতন মানে টাকা যদি না দিতে পারেন আপনাকে, নাহলে মারবে, নাহলে কোনটা করে ছাড়ে দিবে। টাকা দিতে হবে? টাকা দিতেই হবে, নাহলে টাকা না দিলে বাংলা টাকা হলেও নাই? বাংলা টাকা হলে না, টাকা বাংলা টাকা বর্মা টাকা এখানে বাংলা তো টাকা হয়ে যাবে। এই নাফ নদীর সাথে সংযুক্ত বঙ্গোপসাগর, এগুলোতে অবাধ চলাচল সাফি ভাইদের মতো এই জেলেদের, কিন্তু তাদের যে এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীগুলো, তাকেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল শুনলেন। নিয়ে গিয়ে কয়দিন রাখছিল? 8 দিন লাগছিল। 8 দিন আটকে রাখছিল। 60 জন মানুষ? 60 জন আমরা। 60 জন, তাদেরকে 40 লাখ টাকা দিয়ে খুলে আনতে হয়েছে। কারা খুলে নিয়ে এসেছেন? এই যে জেলে নৌকাগুলো দেখছেন, এই নৌকার মালিক কিন্তু তারা না, তারা মাছ ধরে নিয়ে আসেন, এর বিনিময়ে একটা টাকা পান। মানে এক জায়গায় 20,000 10,000 টাকা দিয়ে দিয়ে সাহায্য করে নিয়ে আসছে। তারপরে মালিক টাকা দিছে, আপনারা নিজেরাও টাকা দিচ্ছেন? জি। ও, এই ফ্যামিলিগুলোর কাছ থেকে মালিক পক্ষ টাকা তুলে সেই টাকা একত্রে করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। যখন মুক্তি পেলেন তখন কেমন লাগছিল? মুক্তি পাইছে এটা শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া করছি। অনেক মাছ ছিল, মাছগুলো তারা নিয়ে গেছিল। কত টাকার মাছ ছিল? মাছ ছিল প্রায় 1,85,000 টাকার মাছ হবে। 1 লাখ টাকার? 1 লাখ টাকা সম্পত্তি মানে নষ্ট করে ফেলছে। ভর দুপুরে জেলেপল্লীর কাছে ভিড়েছে মাছ ভর্তি ট্রলার, সাথে সাথেই শুরু হলো মাছগুলো নামানোর তোড়জোড়। জানলাম এরকম আরও অনেক জেলে নৌকা কিছুক্ষণ পর একে একে মাছ নিয়ে এখানে আসতে থাকবে। এই মাছগুলো কেনার জন্য ব্যাপারীরা আশপাশেই রয়েছেন। তারা নিলামে মাছগুলো কিনে নিয়ে যাবেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। এই যে এই নৌকা থেকে এই মাছগুলো নামানো হলো। হ্যাঁ, অনেক মাছ। কি মাছ এগুলা? চাপা নাকি? বন্ধুরা, ইনি হচ্ছেন সৈয়দ আলম। তার সাথে কথা বলিয়ে দিচ্ছি। তার আগে দেখেন যে একটি ট্রলার থেকে কেবল অনেক মাছ নেমেছে। এই মাছগুলোর নাম কি ভালো মতো বুঝতে পারছি না। তাক্কারা। তো সৈয়দ আলম ভাই, কেমন আছেন? আপনি তো একজন বোট মালিক। জি, কেমন চলছে বিজনেস? আলহামদুলিল্লাহ মোটামুটি। এই যে এই এলাকায় একটা অশান্ত পরিবেশ বিরাজ করছে, আমরা শুনতে পাচ্ছি যারা মাছ ধরতে যাচ্ছে তারা একটু টেনশনেই আছে। জি, এটা আপনাদের জন্য কতটা দুশ্চিন্তার কারণ? আমরা মনে করেন এখানের থেকে যদি ট্রলার যদি ওখানে যদি মাছ মারার জন্য যদি যাই, ওখানে এই মিয়ানমার মধ্যে মগবাগি আছে না, মগবাগিরা এরকম ট্রলার চলে যাচ্ছে, তো স্টেপ বলে আসিয়া আমরা ট্রলারগুলো নিয়ে যাই। এটা কি মগরা করতেছে? মগবাগি বলে না? মগবাগি। হ্যাঁ হ্যাঁ। তারা কি সরকারের লোক নাকি সন্ত্রাসী গোষ্ঠী? সন্ত্রাসী গোষ্ঠী। মিয়ানমার মধ্যে আগে ছিল এই মিলিটারি, এখন মিলিটারি দাফাইছে কারা? মগবাগি। আচ্ছা। এখন আমরা নাকি শুনছি যে এই এলাকাটি মগবাগি ঢুকিয়া নিয়ে গেছে। এখন যারা নাকি মিলিটারি ছিল ওরা নাকি ফালাই দিয়েছে, মারছে, কাটছে, মরে গেছে। মগবাগিরা এখন দেশগুলা কি করছে, সন্ত্রাসী করি আর ওরা টিকে থাকার চেষ্টা করতেছে, টিকে থাকার জন্য চেষ্টা করতেছে। আর এদিকে শুনেছি আগে মিয়ানমারের জেলেরাও মাছ ধরতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি তাদের দেখা যায়? এখন তো রোহিঙ্গা নেই এখানে, সবগুলো তো চলে যাচ্ছে এখানে। ওরাই মাছ ধরতো যারা এই পাশে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওরাই মাছ ধরতেছে।
মানে ওরাই আগে মাছ ধরতো, পরে এদিকে চলে আসছে। আমরা যেরকম নাকি জাল বসাইতাম, ওরাই এপারে জাল বসাইতো, কিছু মারি ফেলছে, কিছু কাটি ফেলছে, কিছু ফালাই বাংলাদেশে চলে যাচ্ছে, এরকম অশান্তি। আমরা যারা নাকি মুসলমান আছি, মুসলমানের উপর এরকম নির্যাতন অত্যাচার চলতে আছে। এর নাম নদী বন্ধ ছিল আগে 8 বছর, রোহিঙ্গা যে সময় নাকি এসেছিল 17 থেকে নাম নদী বন্ধ ছিল 8 বছর। 8 বছরের পরে সরকারের প্রতি মনে হয় একটু রাহমত পড়ছে, আমরা দিনের বেলা সুযোগ করে দিছে, রাত্রিবেলা যাইতে পারলাম না। এখন আমরা বাচ্চা বাচ্চা সবগুলি লেখাপড়া করার জন্য আমরা একটু কষ্ট পাচ্ছি, তবেও মোটামুটি চলতে পারছেন। আল্লাহ চালাচ্ছে আমরা। এই যে নাফ নদীর ওপারেই মিয়ানমারের মংডু। মংডু একটি ব্যস্ত জনপদ, একটা শহর বলা যায়, যেখানে বাংলাদেশি নাগরিকরা যেতে পারতেন খুব সহজেই ভিসা ছাড়াই। তাদের প্রশাসনের কাছে পাসপোর্ট জমা রাখতে হতো, সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসা যেত, একটা টোকেন দিত তারা, সেই টোকেনটা আবার জমা দিলে পাসপোর্ট দিয়ে দিত। এরকম করে যাওয়া যেত কয়েক বছর আগে। সেটা এখন যেহেতু অশান্ত পরিবেশ, এপাশে সরকারি কোনো কার্যক্রম নেই বললেই চলে, সে কারণে সেই পরিস্থিতি এখন আর নেই। আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এভাবে মুংডু গিয়েছিলেন। ভাইজান, জি, কয়বার গিয়েছিলেন মুংডু এভাবে আপনি? গেছি 10-20 বার। 10-20 বার। মুংডু শহরটা কেমন, কোন সোজা বলেন তো একটু আমাদেরকে? ওই সোজা জাতি দেখেন না? এই সোজা? হ্যাঁ, সোজা। বন্ধুরা, শাহপরীর দ্বীপ এবং মিয়ানমারের মুংডুর অবস্থান একটু মানচিত্রে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শাহপরীর দ্বীপ, আর ঠিক এই পাশে এই যে দেখুন মুংডু, মিয়ানমারের মুংডু। মাঝখানে এই যে নাফ নদী, এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, দেখুন এই যে মিয়ানমার বাংলাদেশ, নাফ নদীর একেবারে মাঝ বরাবর বর্ডার। আমি এখন শাহপরীর দ্বীপের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আর এটা হচ্ছে মুংডু। এখান থেকে দেখুন সেন্ট মার্টিনের অবস্থান, এই যে এটা কিন্তু সেন্ট মার্টিন। এই সোজা? জি। কেমন শহরটা মুংডু? খুব সুন্দর। তাই নাকি? খুব সুন্দর, আনন্দ লাগতো আর কি, ঢাকা ফকিরা ফুলের মতন। মানে কি কি পাওয়া যায় ওইখানে? সবগুলো পাওয়া যায় সেখানে, খাবার দাবার সব কিছু? খাবার দাবার সব কিছু, বিদেশি আইটেমের খানা পাওয়া যায়। তো এখানে মনে করেন আমরা হোটেলে যদি যাই, আমরা একটা বাদ দেন, এটা যদি বললে মনে করো এখানে মনে করেন ডিম দিত, আর কি একটা 1 পিস মাংস দিত, মনে করেন একটা কবুতর বাজি দিত তুরুসের মতন, আচ্ছা, আর একটা রুস দিত, আর একটা ভালো মাংসর পিস দিত, ডিম দিত। আরে বাবা, টাকা বেশ দিলে খানাগুলো খুব আইটেম ভালো। মনে হচ্ছে ভাইয়ের সাথে আমি এখনই রওনা দেই। সত্যিই ছটফট করছে, নিয়ে যাবেন নাকি আমারে? এখন কি করিয়া নিয়ে যাবো? এখন তো এবারে এইভাবে যাওয়ার কিন্তু আমাদের অভ্যাস আছে দুইজনেরই। আপনার যদি যাওয়ার যদি অভ্যাস যদি থাকলে আপনার সাথে আমাকে নিয়ে যান। কিন্তু এখন যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই রিস্ক কোনোভাবেই নেওয়া যাবে না। যেখানে প্রশাসন নেই, কেউ নেই, আপনার কথা শোনার কেউ নেই, জাস্ট জীবনটা দিয়ে আসতে হতে পারে, তাই না? হ্যাঁ, ওই পারে এখান থেকে খুব বেশি তো দূরে না? না, বেশি দূরে না। এখানে টেকনাফ যাওয়া যেতটুকু, এই মন্ড যাওয়া সেতটুকু। এখানে তো দেশের পরিস্থিতি তাহলে ভালো ছিল, এই সময় তো যাওয়া যেত। এখন তো পাসপোর্ট বন্ধ, তাই না? সরকার যখন নাই, বা মিয়ানমার সরকার যখন নাই, পাসপোর্টটা বন্ধ। কি করে যাবো? এখানে যদি যাই, জীবনটা তো চলে যাবে। ওই পাশে পরিচিত কেউ আছে আপনার? না, না, আমার কেউ নেই। কেউই নাই? কেউ নেই। আমরা ওরা মানুষ কেমন ছিল ওইখানে যখন গেছেন? ভালো ছিল, আন্তরিক ছিল? আন্তরিক ছিল। এখন আপনারা আমাদের এলাকার মধ্যে টুরিস্ট আসছেন না, আমরা এরকম করে টুরিস্ট যেতাম আর কি, পেন্ডিক খাওয়ার জন্য যেতাম। পেন্ডিক কি জিনিস? পেন্ডিক মনে করেন 2-10 জন মিলিয়া, মনে করেন একটা মুরগি নিয়ে, একটা ছাগল নিয়ে পিকনিক এরকম করে যাইতাম। খুব আনন্দ লাগতো। আসার সময় পিঠা আনতাম, ভালো ভালো গেঞ্জি পাওয়া যাইতো, লুঙ্গি পাওয়া যাইতো, স্যান্ডেল পাওয়া যাইতো, বাড়ির জন্য এটা নিয়ে আসতাম আর কি। দেখুন, একটা জেলে পরিবারের সাথে একটি দোকান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি দোকান আপনার? এটা কি নাতনি? এই তোমার নাম কি? দেখি লজ্জা পাইছো নাকি? দেখি দেখো, কি নাম তোমার? তুমি তো অনেক সুন্দর। বলো কি নাম আম্মু তোমার? বলো, লজ্জা পাইছো? থাক, লজ্জা পাইছে। আপনি কি মাছ ধরতে নাকি? এখন ধরেন না?
বয়স হয়ে গেছে এই কারণে। বয়স হয়ে গেছে, কষ্ট। এখন কি এখন কি কারা মাছ ধরে? ছেলেরা? ছেলে ছেলে নাই আমার, এক ছেলে। একটাই ছেলে? সেই ছেলে কি করে? ছেলে লেখাপড়া করে। তাই মাছ ধরে না? মোহাম্মদ সৈয়দ তিনি আগে নিজেই মাছ ধরতেন, এখন বয়স হয়ে গেছে, তিনি আর মাছ ধরেন না। তার বেশ কিছু জাল রয়েছে, যে জালগুলো তিনি ভাড়া দেন, জেলেরা মাছ ধরেন, সেখান থেকে তিনি কিছুটা অংশ পান, সেটা দিয়েই চলেন। আর তার ছোট্ট একটি দোকান রয়েছে, কিছু বিস্কিট দেখতে পাচ্ছি, কিছু পানীয় বিক্রি করা হচ্ছে, কোলা, এইসব আর কি। আর এর দিয়েই তিনি চলছেন। তার একটি ছেলে আছে, তিনি তার ছেলেকে লেখাপড়া করাচ্ছেন, হাই স্কুলে পড়ে। তা আপনার ছেলে এই পেশায় আসুক, আপনি তো এটা চান না নাকি? না না। কেন চান না? আমার ছেলে আমার মতন হোক না। কেন? চাই আমার ছেলে অনেক বড় হোক। বাবা চান ছেলে অনেক বড় হোক, এটা বাবাদের স্বপ্ন। আপনার ছেলে সত্যি সত্যি অনেক বড় হোক, দোয়া করি। এখানে যে মনে করো ছোটো ছোটো বড়শি নৌকা আছে, জালের নৌকা আছে, একটু মনে করো মধ্যখান থেকে জালের ওই পারে যদি চলে যায়, ওই রোহিঙ্গারা মনে করো আরকান আর্মিরা এই জেলেরা ধরে নিয়ে যায়। এখানে মনে করো খাইতে পারতেছে না, অনেক মনে করো অনেক লোক মনে করেন নিয়ে গেছে। এরকম বাড়ির মধ্যে একটা লোকও নাই, বাড়ি এক বাড়িতে 4 জন লোক ছিল, 4 জনের মধ্যে 3 জন ওখানে ধরা পড়ছে। আরও মনে করেন সব ওখানে এখন খাইতে পারতেছে না, লইতে পারতেছে না, ওই রকম। কোথায় তাদের বাড়ি? কোন জায়গায়? এখানে শুধু এই চলতি বছরেই 60টি ট্রলার সহ 357 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির তৎপরতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে 189 জন জেলেকে। বাকি জেলেরা আরাকান আর্মির হাতে এখনও বন্দী রয়েছেন। তাদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আর জামাইয়ে মাছ মারতে গিয়ে সাগরের মাঝে আর কানা মেয়ে আমি হতে ধরে নিয়ে বলে হয় পুণ্যি 4-5 মাসের আরা তুয়াইনা ভাই দে তুয়াইনা ভাইরা আর একা করে দিতে এরা পুণ্যি মানে আর ক্যাম্পত যাই হলে আর কলরে জানাই পুলিশের কলর এ জ্বালানি ধরে হাই পাল্লা বার নাই গুড়া ফাইন দে বাতলা হাত দেও ভাই এত বাড়ানোর মধ্যে মায়ের এখন মানুষই না এখন আর তো দাঁড়িয়ে আইনে বাড়ি না তো বলে না দিতে বাদি তোরা যদি চাইলে আর মানুষ না আর আমি বিধি খাইনে সাহায্য বাদি তোরা আছে অনুরোধ ও বাদি আল মারিলে বাবা আর লজায় 3-4 মাস এখনো খোঁজ খবর নাই। সেদিন একাগ্র খবর শুনিয়ে মনটো আছে হয়ে পঞ্চায়েত দেবাদ মাগের বাদ দিনে ভারি সালাম মাগের সালাম দিনে ভারি আর মানুষ কিনারা আর ফিরাই খায়। আরাকান আর্মির উৎপাত রুখে দিতে এই সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তবু সামান্য সুযোগ পেলেই জেলেদের তুলে নিয়ে যাচ্ছে তারা। ওই যে ওইখানে একটি আড়ত দেখতে পাচ্ছি শুটকির। নিলয় বলছে লাভ দিলেই হবে। নিলয় লাভ দিতে পারে কিনা দেখি, ও দিতে পারলে আমি দিতে পারবো। ও চলে গেছে নিলয়, তাহলে আমার যেতেই হবে, না পারলেও যাইতে হবে। চলে আসছি, বেশি দূরে না, অল্প একটু। এই যে দেখুন শুটকির আড়ত, অনেক শুটকি এখানে। রে বাবা, এই শুটকিগুলো সারা দেশে চলে যায়, হয়ে গেছে এগুলো বিক্রির উপযোগী, খুবই চমৎকার শুটকি। আর এদিকে শুটকি প্রস্তুতে অনেক মানুষ কাজ করছেন, দেখুন কত মানুষ এখানে কাজ করেন। এটা আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। এই মাছের নাম কি জানো? হ্যাঁ, নাইলা। নাম যাই হোক, এই মাছ আমি অনেক খাই, ঢাকায় পাওয়া যায়। দেখুন একসাথে সবগুলো মাছই শুকানো হয়, পরে কিন্তু আলাদা করা হচ্ছে জাত হিসেবে। কি কি মাছ আছে এখানে? এখানে মাইলা আর পিটকালা। আপনার
আপনারা এই সারাদিনে কত টাকা পান এগুলা মাছ ইয়ে করে? আমরা সারাদিন কষ্ট করলে 250 টাকা বেতন দিই। 250 টাকা। এটা সারা বছরই চলে? না, 6 মাস চলে। 6 মাস? বাকি 6 মাস? বাকি 6 মাস ধরো কিছু পাই জমা করি, কাকু জমা করে চালাই নেন কষ্ট এটা? কষ্ট করে চলে হতে পারি। খাস করি দে মানে মাছ আইয়ে বা বরিশার দিন হলে নুয়াইয়ে সুদিন হলে আইয়ে তা কাজ কর্ম যতদিন চলে ততদিন চলে আল্লাহ চলা সুখে। আর কাজকর্ম না থাকলে? আর কাজ মাছ না থাকিলে কষ্ট করে দিই রে। বন্ধুরা এই যেখানে নাপ্পি তৈরি করা হচ্ছে কারো কারো কাছে, বিশেষ করে চট্টগ্রামে দেখেছি, তার বান্দরবানে এবং রাঙামাটিতে দেখেছি এটা ব্যাপক জনপ্রিয় নাপ্পি, তারা খেয়ে থাকেন। এটা তরকারিতে তারা অল্প করে ব্যবহার করেন, এতে তরকারির এক ধরনের স্মেল হয়, এটাই তারা পছন্দ করেন। আর দেখুন কিছুক্ষণ আগেই কিন্তু এই যে পা দিয়ে যে এই বুটগুলা পরছেন প্লাস্টিকের, এগুলো পরে কিন্তু পাড়িয়েছেন অনেকক্ষণ ধরে পা দিয়ে। এই যে মাছগুলা শুকিয়ে কেবলই নিয়ে আসা হলো, গরম গরম মাছ। এটা কি শহরে চলে যাবে ভাই? কত করে কেজি এই মাছ? কত করে কেজি? 250 টাকা কেজি। দেখুন একটি দোকান, চিপস, কলা, বিস্কিট সব কিছু আছে, আবার শুঁটকিও নিয়ে আসা হচ্ছে। এই যে দেখলেন যে শুকিয়ে একজন নারী নিয়ে ডালায় তুলছিলেন, আসেন নিয়ে আসেন, সেগুলোই আবার এই যে এখানে নিয়ে এসে দেখুন সাথে সাথেই বিক্রি করা হচ্ছে, মানে আর কোনো দেরি নাই। মাচা থেকে শুকানোর পরে সরাসরি নিয়ে এসে একেবারে হাতে হাতে বিক্রি, 250 টাকা কেজি। তো এখানে দেখি ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। আরে বাপরে কি শট নিল, দারুণ তো। দেখি আপনি ফেলতে পারেন কিনা। ক্যারাম বোর্ড খেলা চলছে দুপুরবেলা। এটাই পারলেন না? এটা কি বরিক দিচ্ছেন না ময়দা? আরে ময়দা, বরিক আর ময়দা মিক্সড। না হইল না। সবাই অবসর সময় কাটাচ্ছেন। আর এই যে একটা খুব সুন্দর একটা দোকান, এই দেখুন এখানে সবজি বিক্রি হচ্ছে। দেখুন শিম, বেগুন, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়াও আছে এখানে বিক্রি করা হচ্ছে। এই একই দোকানে আবার বিস্কিট থেকে শুরু করে চানাচুর, পাউরুটি সবই বিক্রি করা হচ্ছে। আপনারা খাইতে আসছেন নাকি দোকানদার? না না, আমরা খাইতে আসছি, যে পান নিছি, ও সানাবুট নিছি। দেখি পান কেমন বানাইছে এখানে। আরে বাবা, কাঁচা শুকনা, তারপরে মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটি দোকান। একই দোকানের মধ্যে সবজি এবং বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আমার ভিডিও কখনো দেখছেন? জি, আপনার ভিডিওটা অল টাইম দেখি আমি। তাই নাকি? বাড়ি কোথায় আপনার? এখানে। এখানে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। বন্ধুরা দেখুন, এই বাড়িটা খুব সুন্দর লাগছে, হাঁসের বাচ্চাগুলোও দেখে ভালো লাগছে। এই তুমি তো অনেক সুন্দর, তোমার নাম কি? দেখুন এখানে এই বাড়ির গৃহকর্তা সামনে বসে রয়েছেন এবং এখানে হাঁস, হাঁসের বাচ্চা, এই যে হাঁসগুলো আবার বের হয়ে যাচ্ছে। আর এই দেখুন মাছ ধরার সরঞ্জাম, দেখুন কত কি লাগে মাছ ধরতে। এগুলোর নাম কি বলে? পোলা। পোলা বলে। হ্যাঁ, ভেসে থাকে যে এটা এখানে আমার জাল আছে। আপনার নাম কি? বিলাল। মাছ ধরেন? জি। অনেক জাল তো আপনার এখানে। জি। আরো জাল আছে নাকি? জি। কোথায়? ওই তো আমাদের ট্রলারে। ট্রলারে? আজকে যাননি মাছ ধরতে? আর কালকে তো গেছি। কালকে গেছেন? জি। আজকে আর যাবেন না? আজকে যাব। কখন? এই তো ওই 6টার দিকে চলে যাবো আর কি। 6টার দিকে? জি। আপনার কি দাঁত ভেঙে গেছে নাকি? না, ওইটা তো আমার ছোটবেলা থেকে মানে অসুখ।
আচ্ছা আচ্ছা, আমি ভাবছি অনেক সময় ওই যে ঝড়ে আসলে বা নদী উত্তাল হলে অনেক সময় মুখে টুকে লাগে, অনেকের দাঁত ভেঙে যায়, আমি শুনেছি। না না না, ওই রকম হয় না আমাদের, ওই রকম জায়গার মধ্যে যাই না। অত টাকা আমাদের এখানে রোজগার করার দরকার নেই, কিন্তু যতটুকু মারবো ওটা যে রাত্রে গেলে। আমি যেটা বললাম এটা ঠিক আছে তো? এরকম হয়তো? জি। যাক, ভালো আছেন তো? ইনশাআল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। একটি জেলে পরিবার দেখে বের হয়ে এলাম। অনেক অনেক বড় একটি জেলে পড়লো এটি। দেখুন এখানে ফেরিওয়ালা এসেছেন, তিনি ফেরি করছেন। যেকোনো নষ্ট পুরাতন ভাঙাচোরা মাল দানাদা পারবেন, রাখবেন 120 টাকা 30 টাকা মার্কেট। আধুনিক যুগ, এখন নিজে আর চিৎকার করা লাগে না, এই মাইক আপনার হয়ে চিৎকার করতেই আছে। মাথার উপরে তো অনেক জিনিস নিয়ে আছেন, আপনার মাথার উপরে একটা আপনার দোকান, জীবিকার সব কিছু এখানে। কেমন চলছে আপনার ব্যবসা? মোটামুটি আল্লাহ ভালো দেয়, তাই না? কোন কোন জায়গায় বিক্রি করেন এগুলো? টেকনাফ এলাকা গোটাই। টেকনাফ গোটাই? আপনার বাড়ি কি টেকনাফেই? জেলা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, ওই এলাকায় আমি অনেক দিন থাকছি। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছি, বুঝছেন? রাজশাহীতে আমি 11 বছর ছিলাম। আমাদের চাঁপাই, চাঁপাইনবাবগঞ্জ অনেক গেছি। চাঁপাইনবাবগঞ্জ কোন জায়গায়? শিবগঞ্জে? শিবগঞ্জের বিখ্যাত মিষ্টি চমচম, আদি চমচম। হ্যাঁ, শিবগঞ্জে আমি অনেকবার গেছি। তাহলে এই এলাকায় এখন থাকছেন, ব্যবসা করছেন? এই এলাকায় থাকি। নিজের এলাকায় যান? যাই। কতদিন পর পর? 2 মাস পর পর। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে এসে। এই ভাইজান, কেমন আছেন? আপনার মেয়ের ছেলে মেয়েদের দেখে খুব ভালো লাগছে, ওই জন্য ঢুকলাম। এই তোমার নাম কি বলো? আমরা ঢাকা থেকে আসছি, ঘুরছে আপনাদের এখানে। এটা আপনার মেয়ে? জি। কি নাম? আফসানা। আফসানা, কয় সন্তান আপনার? 2টা। আজকে মাছ ধরতে যান নাই? না, মাছ ধরে কালকে আসছে। আজকে আর যাবেন না? আজকে যাবেন না, কালকে যাবেন। মাছ পাচ্ছেন ভালো? জি। আপনারা দেখি একটু উঁচুতে বাড়ি, সবারই কি উঁচুতে? না না, এটা এক কান। এটা দেখে একটু ব্যতিক্রম লাগলো। অনেক সন্তানাদি, অনেক মানুষজন, কিন্তু বাসস্থানের পরিবেশ বা পয় নিষ্কাশন সেরকমটা সুপরিকল্পিত ভাবে না। তো ওনাদের আসলে উপার্জনটাও খুব বেশি না, অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের সুযোগ সুবিধা খুবই সীমিত। তাই আমার মনে হয় যে এখানে আসলে কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত, বিশেষ করে তাদের স্যানিটাইজেশনের প্রক্রিয়াটা এবং বাচ্চাদের শিক্ষাটা আসলে খুবই জরুরি, কারণ তারা খুবই দুর্গম জায়গায় থাকে। দুর্গম আসলে যে শুধু যে পাহাড়ের গহীনে হইলেই দুর্গম হয় তা না, এটা সুবিধার কথা বিবেচনা করলে এটা অনেক দুর্গম। তো সেই হিসাবে এখানে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যাবে এই আশাই রাখছি। তবে তাদের প্রতিদিনের চ্যালেঞ্জ কিন্তু আসলে অনেক বেশি। বন্ধুরা, এখন দুপুর 2টা বাজতে 15 মিনিট বাকি। এই সময়ে অনেকগুলো ফিশিং ট্রলার চলে আসছে এখানে, দেখাচ্ছি। ওই যে দেখুন, অনেকগুলো ট্রলার অনেক মাছ নিয়ে আসছে। সেই মাছগুলো এখন বিক্রির জন্য তারা নিয়ে আসছেন। এখান থেকে টেকনাফ বাজারে নিয়ে যাবেন, এখানেও কিছু বেচা কেনা হবে। ট্রলারেই মাছ বিক্রি হচ্ছে, ওই দেখুন অনেক মানুষ ওখান থেকে মাছ বিক্রি হয়ে চলে যাচ্ছে। এগুলো কি টেকনাফ যাবে ভাই? এগুলো কিনে ফেলছেন? ওরে বাবা, দেখুন কি দারুণ চিংড়ি, এর সাথে মিক্সড আছে বিভিন্ন মাছ আর কোরাল। আরে কোরাল তো খুব টেস্টি হয়, এটা খুব মজার মাছ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, কষ্ট দিলাম দেরি করে। দেখুন এগুলো টেকনাফ নিয়ে যাচ্ছেন, নৌকাতে গিয়েই তারা কিনে নিয়েছে। এই মাছের দাম কত ভাইজান? এটা মাছের দাম হলো 6000 টাকা বাস্কেট। দুইটা 12,000 টাকা? দুটো 12,000 টাকা। এই 2 বাস্কেট মাছ 12,000 টাকায় তিনি কিনে নিয়ে যাচ্ছেন, টেকনাফে নিয়ে যাবেন। তারপর তাদেরও হাত বদল হবে, এগুলো হয়তো ঢাকা চট্টগ্রাম চলে যাবে। দেখুন এই বালতি ভর্তি মাছ। ট্রলার থেকে যে মাছগুলো নিয়ে আসা হলো, এগুলো এখন টেকনাফে নিয়ে যাওয়া হবে এই অটোতে করে। অটোতে অনেক মাছ উঠানো হয়েছে, এই যে ভাইরা নিয়ে আসছে, খুব দারুণ হাসি।
দেখুন কত ধরনের মাছ, এই মাছ আমি কোনোদিনও দেখিনি। পাতা মাছ, পাতা দেখি মাছ। দেখি হচ্ছে কাকা দেখি। ও এটা পাতা মাছ, বাহ। আর এটা হলো টুইটা মাছ। টুইটা মাছ, এটা এটা হলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ এত বড়, সামুদ্রিক ট্যাংরা। আরো বড় পাওয়া যায় না? হ্যাঁ চিংড়ি মাছ। ও এখানে তো অনেক মাছ। এটা হলো দাঁতিল মাছ। হ্যাঁ হ্যাঁ দাঁতিল মাছ। বুঝতে পারছি, কোরাল আর কি। কুরাল, দাঁতের কুরাল। নাপ্পি, নাপ্পি 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 নাপ্পি। এই জানো একটু সামনে, সামনে যাও। এই যে দেখুন নাপ্পি হয়ে গেছে। এগুলো উল্টাচ্ছে, দেখে মনে হবে যে কাদা, আসলে কিন্তু কাদা না, এটা না না না, খাদ্য। এটা খালো আর তাহলে অনেক লাল আসবে। দুই ধরনের না? দেখুন এটা হয়ে গেছে নাপ্পি, সেটা এখন উল্টিয়ে দেওয়া হচ্ছে। এটা বিক্রি করা হবে কখন? বিক্রি হয়ে গেছে অলরেডি। কত করে মন এগুলো? 4,500 টাকা। 4,000 টাকা মন। দেখুন এগুলো বিভিন্ন ধরনের মাছ মিক্সড করে পচিয়ে এটা প্রসেস করা হয়, দীর্ঘ প্রসেস। এভাবেই তো তৈরি হয় না? হ্যাঁ এভাবে তো তৈরি হয় সবগুলা। পা দিয়ে করতেই হয়? হ্যাঁ পা দিয়া করে আবার গাছ দিয়ে পিটিয়া ডলা মুসা করে ওইখানে পাশ দেওয়া লাগবে, লাগিয়ে দেবে হাতে সই নিয়ে যাবে প্যাক করিয়া। নাপ্পি তৈরির উপকরণ এখানে শুকানো হচ্ছে। কত নাপ্পি, বাপরে! এই যে চিংড়ি মাছের সাথে কুচো টুচো সব কিছু শুকানো হয়, পচানো হয়, তারপরেই কিন্তু তৈরি হয় নাপ্পি। এই যে দেখুন নাপ্পি একেবারে রেডি। দেখে মনে হবে যে কাদার বা মাটির স্তূপ, কিন্তু এটি কিন্তু একেবারে তৈরি নাপ্পি, বিক্রির জন্য একেবারে প্রস্তুত। হয়তো বিক্রি হয়ে গেছে, এখন শুধু নিয়ে যাবে সুস্বাদু এই নাপ্পি। আপনার কাছে সুস্বাদু মনে নাও হইতে পারে, কিন্তু যারা এটি খান তাদের কাছে কিন্তু ভালো লাগে। আসলে স্বাদের বিষয়টা অন্যরকম। ধরুন কেউ শুটকি খেতে পছন্দ করে না, কারো কাছে শুটকির চেয়ে উপাদেয় কিছু হতে পারে না। নাপ্পিও ঠিক সেই রকমই। আমি হয়তো মনে করছি এটা কিভাবে খাবে, কিন্তু এটা আসলে কিছু মানুষের কাছে উপাদেয় খাবার। শাহপরীর দ্বীপের জেলেপল্লী ঘুরে মিশ্র অনুভূতি হলো আমার। একদিকে তাদের কর্মচাঞ্চল্য আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম, অপরদিকে একের পর এক অপহরণের ঘটনা ও এখনও জিম্মিদশা থেকে ফিরে না আসা জেলে পরিবারগুলোর কথা ভাবতেই মনটা ভারী হয়ে আসছে।